আচ্ছা, আজকে আমরা 2024 যে এনএম জেএনএম পরীক্ষা হয়ে গেল তার যে লাইভ সলিউশন, সেটা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পার্টটা আমরা দেখব। প্রথমে আমরা লাইফ সায়েন্স পার্টটা দেখব, তারপরে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা আমরা দেখব। ঠিক আছে, এখানে প্রথমেই যদি আমরা একটু দেখে নিই যে 1 নম্বর আমাদের যে কোশ্চেন ছিল, সে কোশ্চেনে কি ছিল যে আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রবীভূত হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে খুব সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। আমরা যে কনসেপ্ট আমাদের ছিল যে কিছু কিছু ভিটামিন আছে যারা হচ্ছে আমাদের যারা হচ্ছে ফ্যাটে দ্রাব্য, আর কিছু আছে যারা হচ্ছে জলে দ্রবণীয়। তো এখানে ফ্যাটে দ্রবণীয় কোনটা, এখানে আমরা জানি কি এ ডি ই কে, তাই তো এ ডি ই কে, এই যে ভিটামিন গুলো এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে এরা ফ্যাটে দ্রবীভূত। তো এখানে এর মধ্যে কোনটা আছে, এখানে শুধুমাত্র সায়েন্টিফিক নেমটা দিয়ে একটুখানি দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, তাহলে অর্থাৎ টোকোফেরলটা অ্যান্সার হবে। আমরা 2 নম্বর চলে আসছি। আমরা 2 নম্বর আমাদের কি আছে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের যে জননতন্ত্রের অংশ নয়। তো কোন কোন যে এখানে যে 4টে অপশন আছে একটু লক্ষ্য করবেন যে ডিম্বাশয়, জরায়ু, ভাস ডিফারেন্স, ফ্যালোপিয়ান টিউব, এই 4টের মধ্যে কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। অবশ্যই হচ্ছে কোনটা অ্যান্সার হবে, যে ভাস ডিফারেন্সটা, তাই তো, কারণ ভাস ডিফারেন্স হচ্ছে যেটা হচ্ছে পুরুষদের দেহে থাকে। নেক্সট আমরা আসছি, নিচের কোনটি ন্যাচারাল অক্সিনের উদাহরণ। এটাও খুব সোজা প্রশ্ন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা পড়েছিলাম ক্লাসেও। ঠিক আছে, যে এটাও আমরা মানে খুবই একটা সোজা প্রশ্ন, যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আইএএ, এটা হচ্ছে এর অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ, তাহলে প্রাকৃতিক অক্সিন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আমরা আসছি বি গ্রুপের রক্তে, 4 নম্বর আমাদের যে কোশ্চেন আছে, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন মানেই মনে রাখতে বলেছিলাম কি, যেগুলো হচ্ছে অ্যান্টিজেন। খুব সোজা প্রশ্ন এটা। আর অ্যাগ্লুটিনিন মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যান্টিবডির মতো কাজ করে। তো কোন অ্যাগ্লুটিনোজেন এবং কোন অ্যাগ্লুটিনিন থাকে, এটাও আমরা ক্লাসে বলা হয়েছে আমাদের, যে যে ব্লাড গ্রুপের অ্যান্টিজেন সেটাই তার ব্লাড গ্রুপ হয়। অর্থাৎ হচ্ছে বি গ্রুপের যেহেতু রক্ত, তাহলে বি অ্যান্টিজেন থাকবে এবং অ্যাগ্লুটিনিন কি থাকবে, অ্যান্টি এ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 4টা অপশন সি অ্যান্সার হবে। নেক্সট আমরা আসছি যে আমাদের 5 নম্বর কোশ্চেন আছে, গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করার পদ্ধতিকে কি বলে। কি বলবে, অবশ্যই হবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্সারটা হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি 6 নম্বর কোশ্চেন। এগুলো সবই ক্যাটাগরি 1 চলছে। আমরা অলরেডি জানি যে 30 নম্বর পর্যন্ত আমাদের ক্যাটাগরি 1, অর্থাৎ 1 নম্বর করে প্রতিটা কোশ্চেনের ভ্যালু আছে। নেক্সট আমরা দেখি ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে। কি হবে এখানে, অবশ্যই হচ্ছে কাইটিন, কারণ কাইটিনের উপস্থিতি হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, যেমন সেলুলোজ যেমন হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে, তেমনি হচ্ছে কাইটিন হচ্ছে অবশ্যই ছত্রাকের কোষ প্রাচীরে থাকে। 7 নম্বর কোশ্চেনটার পর দেখে নি কি আছে। 7 নম্বর কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করে। খুব সোজা প্রশ্ন এটাও। আম্লিক মাধ্যম মানে কি, আম্লিক মাধ্যম মানে হচ্ছে স্টমাকের মধ্যে থাকে। আমরা এগুলো দেখেছিলাম যে স্টমাকের পিএইচ হচ্ছে সবসময় 7-এর নিচে থাকে, অর্থাৎ আম্লিক থাকে। আর স্টমাকের মধ্যে যে উৎসেচক খরিত হয় তার নামই তো পেপসিন। তাহলে অবশ্যই তাহলে হচ্ছে এই কনসেপ্ট থেকে আমরা অ্যান্সারটা সহজেই করে দিতে পারি, যে আম্লিক মাধ্যমে কাজ করতে পারে কে, সেটা হচ্ছে পেপসিন। আচ্ছা, এটা তো ভীষণ সোজা প্রশ্ন, এটা মানে কোনো বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যেই পড়ে, বাট একদম এটা হচ্ছে ক্লাস 7-8 স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেন বলতে পারি। যে প্রাণীরা ডিম পাড়ে তাদের কি বলা হয়। ঠিক আছে, যারা বাচ্চা প্রসব করে তাদের জরায়ুজ বলে, মাংসাশী হচ্ছে মাংস ভক্ষণ করে, আর অন্ডজ মানে ওভিপেরাস তারাই হচ্ছে এগ লেইং মানে হচ্ছে ডিম পাড়ে তারা, তাই তো। অন্ডজ যে প্রাণী, যারাই হচ্ছে অন্ডজ, তারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে ডিম পাড়ে। ঠিক আছে, খুবই সোজা প্রশ্ন এটা। নেক্সট আমরা দেখি নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে। নিউক্লিওজোমের কেন্দ্রে আমরা কি দেখেছিলাম, নিউক্লিওজোম মানে সেটা একটা হিস্টোন প্রোটিন আর একটা ক্রোমাটিন ফাইবার দিয়ে গঠিত, অর্থাৎ কোন প্রোটিন থাকছে কেন্দ্রে, হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, বেশ, পরেরটাও ভীষণ সোজা।
কি আছে, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। ইভেন মানে অপশন গুলো এমন দিয়েছে যাতে চোখ বুঝে মানে একদম অ্যান্সার করা যায়, যে রাইজোবিয়াম, তাই তো? রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম। তার মানে 10এরটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট আমরা আসছি 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বরে কি আছে, এটাও ভীষণ সোজা, অনেকবার ক্লাসে করানো হয়েছে, মক টেস্টেও অনেকবার এটা দেওয়া হয়েছে, যে নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত খাঁটি ডিএনএ তে থাকে না? ইউরাসিল, অবশ্যই একমাত্র, মানে খুবই সোজা, এটা ইউরাসিল একমাত্র বেস পেয়ার যা একমাত্র আরএনএ এর মধ্যে থাকে, তাই তো? বাকি সবগুলো আমরা দেখতে পাচ্ছি ডিএনএ তে থাকে। এই থাকে না কথাটা একটু ভালো করে দেখলে এটা অ্যান্সারটা করা যায়। নেক্সট আমরা আসছি, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? শরীরের ভারসাম্য রক্ষা করে, এটা একদম আগেও করানো হয়েছে, সেরিবেলাম, তাই তো? সেরিবেলাম আমরা দেখেছি যে শরীরের ভারসাম্য রক্ষা করে। এটাও একটা খুব সোজা প্রশ্ন, ইনফরমেটিভ, একটু মনে রাখলে, একটু মুখস্থের ব্যাপার, মুখস্থ থাকলে এটাও করা যায়। নেক্সট আমরা আসছি যে সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছে, এটা কি নার্ভাস সিস্টেমের প্রশ্ন। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা যদি মোটামুটি ভাবে একটু কনসেপ্ট আমাদের যেটা ছিল, আমরা কি দেখেছি, রিসেপ্টরের কথা দেখেছি, যারা হচ্ছে মানে রিসেপ্টর মানে যারা হচ্ছে গ্রাহক, গ্রাহকে এসে কোনো একটা উদ্দীপনা আসবে, সেখান থেকে সেটা সেন্সারি নিউরন, তাই তো? ইংরেজিগুলো মনে রাখতে বলেছিলাম, সেন্সারি নিউরন দিয়ে সেটা সিএনএস অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাবে, তারপরে মোটর নিউরন দিয়ে সেটা কারক মানে অঙ্গে পৌঁছাবে, তারপর সেটা আমরা একটা রেসপন্স পাবো। তাহলে অবশ্যই হচ্ছে অপশন বি আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমরা 14 এর মধ্যে আসছি, চেক পয়েন্ট। ঠিক আছে, চেক পয়েন্ট মানে হচ্ছে যেটা আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা সেল সাইকেলের ফেজে ফেজে যারা ঠিকঠাক দেখে যে সেল সাইকেলটা ঠিকঠাক আছে কিনা, বা সেলের প্রপার গ্রোথ হয়েছে কিনা, ডিএনএ রেপ্লিকেশন ঠিকঠাক হয়েছে কিনা। তো এটা একটা মানে খুব কমন একটা প্রশ্ন, মানে কমন প্রশ্ন মানে এ কারণেই বলছি, দেখেই বোঝা যায় যে একমাত্র আমরা যখন পড়েছিলাম ইন্টারফেস তখন আমরা এস দশা দেখেছিলাম। তাহলে চেক পয়েন্ট যদি কারণ নাও জানা থাকে, তাহলে এখানে একদম অড দেখতে লাগছে আমার, কারণ আমরা এস মানে কি জানি, এস মানে একটা কোষ বিভাজনের একটা দশা। তাহলে অবশ্যই তাহলে এখানে কোনটা চেক পয়েন্ট নয়, এই কনসেপ্ট থেকেও করতে পারি। আবার আমরা জানি যে এগুলোর মধ্যে চেক পয়েন্ট থাকে জি1 থেকে এস এর মধ্যে, তারপর হচ্ছে জি2 থেকে এম এর মধ্যে, এম থেকে জি1 এর মধ্যেও থাকে। এস হচ্ছে একটা কোষ বিভাজনের একটা ইন্টারফেজের একটা দশা, তাহলে এটা একটা দশার নাম, কখনোই এটা একটা চেক পয়েন্ট কখনোই এটা হতে পারে না। ঠিক আছে, তাহলে এস এরটা তাহলে হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট আমরা আসছি, নিচের কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? এখানে অবশ্যই অ্যান্সারটা হবে জল দূষণ, কারণ আমরা দেখেছিলাম জল দূষণ এবং মৃত্তিকা দূষণ এই দুটোর মাধ্যমেই কিন্তু বায়োম্যাগনিফিকেশন হয়। বায়োম্যাগনিফিকেশন মানে কি, মানে কোনো একটা পলিউটেন্ট, কোনো একটা দূষক, তার যেটা এফেক্ট সেটা পরবর্তী খাদ্য স্তরে গিয়ে আরো তার এফেক্টটা বেড়ে যাচ্ছে, আরো তার টক্সিসিটিটা বেড়ে যাচ্ছে, এটাকেই তো আমরা বায়োম্যাগনিফিকেশন পড়েছিলাম। তো বায়োম্যাগনিফিকেশন মনে রাখবো, কোনো একটা পেস্টিসাইডের মাধ্যমে ছড়াতে পারে, কোনো একটা জলে কোনো একটা আপনি কোনো একটা মাছের হয়তো একটা ওষুধ দিয়েছেন, সেটা মাছ ভক্ষণ করেছে, মাছের হয়তো গ্রোথ হয়েছে, কিন্তু সেই মাছটা যখন আমি খাচ্ছি তখন কিন্তু সেটা একটা মানে তার আরো একটা টক্সিক এফেক্ট আমরা সেটা আমাদের মধ্যে দেখতে পারি। তো জল দূষণ এবং মাটি দূষণ হতো, তো এখানে যেহেতু শুধু জল দূষণ এখানে অ্যান্সার আছে মানে অপশনে আছে, তাই অবশ্যই হচ্ছে জল দূষণ এখানে অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে আসছি আমাদের 16 নম্বর যে কোশ্চেন আছে, নিম্নলিখিত, বাপ এটা তো ভীষণ সোজা, একদম সোজা, এটা যে কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ? সবাই পারবে, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, বেশ। তারপরে আমরা চলে আসছি যে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? লেসিথিন, কারণ লেসিথিন হচ্ছে একমাত্র যা হচ্ছে বিভিন্ন রকম মানে বীজে, হ্যাঁ ফুলে মানে ফলের বীজে বা হচ্ছে ডিমের মধ্যে এগুলো থাকে, এর সঙ্গে কোনো রকম কোনো হিমোগ্লোবিনের সম্পর্ক নেই। কারণ এটা অপশন দেখেই বোঝা যাচ্ছে একটা যে হিমটা হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে সম্পর্কযুক্ত, যা হচ্ছে এটার মধ্যে থাকে হিমোগ্লোবিনের মধ্যে হিম বর্গটি। আর বিলিরুবিন বিলিভার্ডিন ক্লাসে বলা হয়েছিল যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন হচ্ছে যে আমাদের মানে হিম যে গ্রুপটা আছে মানে হিমোগ্লোবিন তার যেটা মেটাবোলাইট অর্থাৎ হিমোগ্লোবিন ভেঙে আমরা বিলিরুবিন বিলিভার্ডিন এগুলো উৎপন্ন করি। তাহলে সবকিছুই হচ্ছে যকৃতে উৎপন্ন হচ্ছে, হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়, শুধুমাত্র লেসিথিন যা
হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 18 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতবর্ষের কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এখনো পর্যন্ত এটা একটা খুব বাজে প্রশ্ন দেখলাম, কারণ অ্যাকচুয়ালি এটা প্রথমত হচ্ছে যে এটা কখনোই এটা লাইফ সায়েন্সের প্রশ্ন হতে পারে না, এটা কোনোভাবে এটা মানে একটা ইনফরমেটিভ প্রশ্ন ঠিকই আছে, এটা কখনোই লাইফ সায়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবুও আবার এখানে অপশন যেটা দেখছি, এখানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে ভারতে কটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, হিসেব মতো যদি সবগুলো হিসাব করা যায় প্রায় 18 থেকে 22টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো ঠিক আছে, তার মধ্যে প্রধান আছে হচ্ছে 7টা বিদ্যুৎ কেন্দ্র আছে। তো এটা একটু ওয়েট করে থাকতে হবে ওনারা কি অ্যান্সার দিচ্ছেন। তাহলে এখানে হচ্ছে মোস্ট ক্লোজ অ্যান্সার হচ্ছে এখানে 6 নম্বরটা হবে। ঠিক আছে, অর্থাৎ 6টি। কারণ হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের 7টা আমাদের পারমাণবিক কেন্দ্র আছে ঠিকই, তাদের আবার বিভিন্ন ইউনিট তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো সেই ইউনিট গুলো অ্যাকচুয়ালি ধরে 22 থেকে মানে 18 থেকে 22টা প্রায় ইউনিট আছে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ঠিক আছে, আমরা 7-এর মোটামুটি ক্লোজ যেহেতু 6, এটা হয়তো 6 হয়তো অ্যান্সার দিতে পারে, বাট এটা জানি না এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হতে পারে কিনা এটা, তবে এটা একদমই মানে প্রপার কোনো এটার অ্যান্সার এখানে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা চলে আসছি 19 নম্বর আমাদের যে প্রশ্ন আছে। 19 নম্বর প্রশ্নতে আমরা কি দেখতে পাচ্ছি, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ভীষণ সোজা, কোনোটাই এখানে খাদ্য শৃঙ্খল গঠন করতে পারবে না একমাত্র এটা ছাড়া, তাই তো? ঘাস, ঘাসকে খাবে ছাগল, ছাগল মানুষের দ্বারা ভক্ষিত হতে পারে, তাহলে অবশ্যই তার এটা অ্যান্সার হতে পারে অপশন বি 19-এরটা। নেক্সট আমরা চলে আসছি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? কোনটি থাকে না? অ্যামাইনো অ্যাসিড মানেই বলা হয়েছিল কি অ্যামাইনো গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে, এ তো থাকবেই। এছাড়াও বলা হয়েছিল যে কিছু হাইড্রক্সিল গ্রুপ কন্টেনিং আমরা অ্যামাইনো অ্যাসিডের নাম পড়েছিলাম, সেরিন, মনে আছে? সেরিন, থ্রিওনিন, এরা সবাই হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। শুধুমাত্র এই যে সিএন গ্রুপটা, এটা কোনোদিন কোনো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকতে পারে না, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা আসছি 21 নম্বর আমাদের যে কোশ্চেন আছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? ভীষণ সোজা, ভীষণ কমন, থাইরয়েড গ্রন্থি। বেশ। বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ের ব্যথা হওয়ার কারণ হলো, এটা আমরা অবাত শোষণ যখন বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে অবাত শোষণের মধ্যে কি হয় না, অবাত শোষণে অক্সিজেনের কম থাকার জন্য আমাদের তখন মানে কমপ্লিট যে অক্সিডেশন মানে সবাত শোষণ হয় না, তার বদলে কি অবাত শোষণ হয়। কোন অবাত শোষণটা হয় না, ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়। তাহলে আমাদের তাহলে এটা কি হবে, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, তার ফলে আমাদের অনেকক্ষণ হেঁটে এলে পা ধরে যাওয়া বা পায়ে ব্যথা হওয়া, এগুলো কিন্তু পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার ফলে হয়। তাহলে এক্ষেত্রে তাহলে 22-এরটা কোনটা অ্যান্সার হবে না, অপশন বি। 23 নম্বরেরটা যদি আমরা দেখি, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? 2C 4C এর কথা আমরা বলেছিলাম। 2C 4C মানে এটা একটু জাস্ট ঘুরিয়েছে, কিছুই না, সহজ ভাষায় বলতে চেয়েছে যে কোন দশায় ডিএনএ প্রতিলিপি গঠন হয়, কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে সিনথেসিস দশা, এস ফেজ আমরা বলেছিলাম, এস ফেজ বা সিনথেসিস সেখানেই নামের মধ্যেই আছে সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ হবে। তাহলে এস ফেজ হচ্ছে আমাদের যে মানে ডিএনএ ডবল হচ্ছে, তাই তো? অর্থাৎ হচ্ছে তার কন্টেন্ট মানে এটা 2C মানে কি 2 কন্টেন্টটা 4 কন্টেন্ট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই হচ্ছে সিনথেসিস স্টেজ বা এস ফেজ হচ্ছে এটার অ্যান্সার হবে। তাহলে 23 নম্বরেরটা অ্যান্সার হলো আমাদের অপশন বি। নেক্সট আমরা চলে আসছি যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? আচ্ছা, স্পারমাটোফাইট কারা? স্পারমাটোফাইটের দুটো গ্রুপ আছে, কোন কোনগুলো? একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানেই হচ্ছে মোনোকটস আর ডাইকটস, তাই তো? মোনোকটস আর ডাইকস্ট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ে, মোনোকটস আর ডাইকস্ট হচ্ছে আর হচ্ছে ডাইকটস হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ে। আর জিমনোস্পার্ম তো এখানে দেওয়াই আছে, অর্থাৎ এরা প্রত্যেকে হচ্ছে আমার কি না, এরা হচ্ছে স্পারমাটোফাইট। তাহলে কে স্পারমাটোফাইট নয়? টেরিডোফাইটস হচ্ছে স্পারমাটোফাইট নয়। পরেরটা তো ভীষণ সোজা, একদম একটা খুবই বেসিক লেভেলের একটা প্রশ্ন, যে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত?
উপরের ইংরেজিতে অ্যান্সার দেখেও করতে বোধহয় সুবিধা হতো। যা হোক, উত্তরাধিকার সূত্র বা ল অফ ইনহেরিটেন্সের জন্য মেন্ডেল বিখ্যাত। নেক্সট আমরা আসছি দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে। যখনই দুটো পৃথক জীব হয়ে যাবে, একই জীব থাকবে না, তখন আমরা সেটাকে হাইব্রিড বলি, তাই তো? যদি বিভিন্ন আমরা হাইব্রিড কথাটা মাঝে মাঝেই শুনি, তো তার মানে দুটি পৃথক জীব যদি হয়, সেক্ষেত্রে দুটি পৃথক জীব থেকে যদি কোনো একটা জীব তৈরি হয়, তাকে আমরা পদ্ধতিটাকে কি বলবো? হাইব্রিডাইজেশন বলবো, ঠিক আছে। 27 নম্বর প্রশ্নে আসি, নিম্নলিখিত কোনটির সাথে সোয়ান কোষ যুক্ত? আমরা মোটামুটি ভাবে খুব রাফলি যদি আমি একটা নিউরন আঁকি, রাফলি নিউরন আঁকলে দেখতে পাবো এটা হচ্ছে, যদি নিউরনের আমরা কি দেখতে পাই, এটা হচ্ছে আমাদের অ্যাক্সনটা লম্বা, আর এইখানে হচ্ছে আমাদের কি থাকে, ডেনড্রন গুলো থাকে, তাই তো? এখানে হচ্ছে আমাদের ডেনড্রন গুলো থাকে। তো এটা যদি একটা নিউরনের গঠন হয়, মনে আছে কিনা জানি না, যারা মনে আছে তারা অবশ্যই ঠিক করেছেন যে এই মায়েলিন সিদ থাকে, এই মায়েলিনের সিদের এই খানগুলোতে কে থাকে না, সোয়ান কোষ থাকে, ঠিক আছে। তাহলে সোয়ান কোষ কার সাথে সম্পর্কিত হবে? অবশ্যই হচ্ছে অ্যাক্সনের সাথে, ঠিক আছে। কারণ কোষ দেহের মধ্যে সোয়ান কোষ থাকে না, কোষ দেহের মধ্যে দানাদার অংশটা থাকে, তাকে আমরা নিজেল গ্র্যানিউল বলেছিলাম, তাই তো? তাহলে অ্যাক্সন হচ্ছে এটা ক্ষেত্রে অ্যান্সার হবে। আচ্ছা, এটাও একটা ইনফরমেটিভ, জাস্ট একটা মুখস্থের একটা প্রশ্ন, এটাও আমরা দেখেছি, হয়তো মক টেস্টেও ছিল, যে পিজিয়নের যে নাম্বার অফ এয়ার স্যাক মানে বায়ুথলির সংখ্যা কত, বা ভীষণ একটা সোজা প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই 9টা যে এয়ার স্যাক থাকে। আচ্ছা, 29 নম্বর প্রশ্নে আছে, কোন অরণ্যে কোন একটি বিশেষ তৃণভোজী সংখ্যা যদি বৃদ্ধি পায়। বিশেষ তৃণভোজী মানে আমরা ধরে নিই একটা গরু বা একটা যে কোনো ছাগলের সংখ্যা বেড়ে গেছে, এরকম যদি ভাবি, তাহলে একটা কোনো গরুর সংখ্যা বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হবে, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যাবে, আর নিজেদের মধ্যে প্রতিযোগিতাকেই কি বলে? অন্তঃপ্রজাতি বা ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন বলে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি, নিচের কোন জোটটি খুঁজে বার করো, কোনটি সঠিক জোট আছে। একদম প্রথমেরটা অবশ্যই অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থি, ভীষণ সোজা। নেক্সট আমরা ক্যাটাগরি 2 এ চলে আসছি। ক্যাটাগরি 2 এর মধ্যে আমাদের যে অ্যান্সার যেগুলো হবে সেগুলো দেখবে। এখানে হচ্ছে কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একের বেশি প্রশ্ন মানে একের বেশি অপশন কিন্তু কারেক্ট হওয়ার একটা সম্ভাবনা আছে বা হবে, সেই কারণে এগুলো হচ্ছে দুটো করে মার্কস পাবো ঠিক করতে পারলে, আর যদি ভুল হয় কোনো রকম কোনো নেগেটিভ মার্কস এখানে কিন্তু কাটা হয় না। তো দেখে নি প্রথমে 31 নম্বরেরটা কি হবে। 31 নম্বরেরটা হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ত্বকের ওপর একটা এফেক্ট আসতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে, আর হচ্ছে ফুসফুসের ক্যান্সারও হতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে এ আর বিটা অ্যান্সার হবে। অ্যামিবার খাদ্য গ্রহণ বা জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? দুটো এখানে অ্যান্সার হবে, একটা হচ্ছে গ্রাস করা মানে শোষণ, দুটোই অ্যান্সার হবে। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস হবে, তার মানে এ আর বি ঠিক হলে সি এরটাও তাহলে ঠিক হবে, উভয়ই ঠিক হবে, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস মানে হচ্ছে খাবার, মানে কোন একটা সলিড জিনিসকে যদি সে এনগালফ করে, মানে সলিড কোনো একটা পার্টিকেলকে যদি সে নিজের মধ্যে নেয়, তাকে খাদ্য গ্রহণ, সেটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর যদি কোনো লিকুইড শরীরে যায়, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। সেগুলোকে আমরা মানে দুটোই তার মানে হবে, হ্যাঁ, তার মানে অর্থাৎ এখানে অ্যান্সার হবে এ বি এবং সি। নেক্সট একটা ইনফরমেটিভ আবার কোশ্চেন, অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, কোন দশাটা হচ্ছে বয়ঃসন্ধিকাল? অবশ্যই একটা হচ্ছে 13 থেকে 21 হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে 12 থেকে 21, এই দুটোকেই হচ্ছে হু এই দুটোকে নির্ধারিত করেছে। এটা কোনো রকম এটা কিন্তু জানতে হয় না, এটা কিন্তু অপশন দেখে এটা পারা যায়, একদমই তাই। কখনোই 10 থেকে 20 বছর বয়ঃসন্ধি, কারণ 10 বছরটা প্রচন্ড মিনিমাম, তাই যেখানে যেখানে 10 আছে সেটা অবশ্যই কেটে যায়। মিনিমাম বয়ঃসন্ধি হতে গেলে 12 থেকে 13 বছর আমাদের বয়স লাগে। তো 13 থেকে 21 বা 12 থেকে 21 এগুলো হচ্ছে বয়ঃসন্ধি দশার বয়স, ঠিক আছে। নেক্সট আমরা আসছি পরের যে কোশ্চেন আছে, সেক্ষেত্রে কি দেখবো, পরের কোশ্চেন আছে রিজেনারেশন কোথায় দেখা যায়, ঠিক আছে। রিজেনারেশন কোথায় দেখা যায়? রিজেনারেশন দেখা যায়
এখানে যে অপশনগুলো আছে দেখুন, অক্টোপাস ছাড়া বাকি প্রত্যেকটা প্রাণী একটু লক্ষ্য করা গেলে দেখতে পাবো, অক্টোপাস ছাড়া নয়। পুনর্জন্ম মানে হচ্ছে কিসের কিসের মধ্যে দেখা যাবে? অ্যামিবা কি হবে? অ্যামিবা, হাইড্রা, অক্টোপাস, প্ল্যানেরিয়া। কোন অ্যান্সারটা হবে? এখানে কিন্তু অ্যামিবা ছাড়া প্রত্যেকটাই হবে, কারণ অক্টোপাসেরও রিজেনারেশন দেখতে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে? সি, বি আর ডি। ঠিক আছে, তাহলে হাইড্রা, অক্টোপাস এবং প্ল্যানেরিয়ার মধ্যে আমাদের হচ্ছে রিজেনারেশন দেখতে পাওয়া যাবে, মানে অ্যামিবা ছাড়া বাকি সবকটাই অ্যান্সার হবে। নেক্সট আমরা আসছি 35 নম্বর যে প্রশ্ন আছে, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? একমাত্র স্ক্লেরেনকাইমা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মৃত, তাই তো? ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এই যে তিনটেই হচ্ছে জীবিত স্থায়ী কলা। ঠিক আছে, 36 দেখি, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? এখানে একটা জিনিস দেখে অবশ্যই দুটো অ্যান্সার কাটাই যায়। শিশু গাছ যা আমাদের কাঠ উৎপাদন করে, এটা কোনোদিনই পরিবেশের ক্ষতি করবে না। আমি একদম না জানি, মানে আমি কোশ্চেনটা যদি একদম না জানি, তাহলেও এই শিশু গাছ মানে পরিবেশের ক্ষতি করে না, তাহলে শিশু গাছ যেই কাটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা পার্থেনিয়াম দেখেও বোঝা যায় যে পার্থেনিয়াম কি করে না, আমাদের যে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রকম যে রোগগুলো সেগুলো পার্থেনিয়াম করে। আর কচুরিপানাও হচ্ছে জলজ যে একটা উদ্ভিদ যা হচ্ছে জলের ক্ষতি করে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? কচুরিপানা এবং পার্থেনিয়াম। ঠিক আছে, এই ভারতে আসা বহিরাগত প্রজাতি দেখে যদি কেউ ঘাবড়ে যান, সেটা একটা ভুল হয়েছে সেটা আর কি। তো এখানে খুব সোজা প্রশ্ন, এটা কচুরিপানা এবং পার্থেনিয়াম এটার অ্যান্সার হবে, তার মানে সি আর বি হবে। নেক্সট আমরা আসছি 37 নম্বর আমাদের যে প্রশ্ন আছে, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো কি হবে না, আমরা বলেছিলাম ক্লাসে যে বডির লেফট সাইডটা মানে হার্টের লেফট সাইডটা অবশ্যই হচ্ছে সবসময় বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড সেদিক দিয়ে প্রবাহিত হয়। তাহলে কি হবে? বাম অলিন্দ আর বাম নিলয়, তাহলে অ্যান্সার হবে। তার মানে সি আর ডি অ্যান্সার হবে 37 এরটা। ঠিক আছে, নেক্সট আমরা আসছি বিপাকীয় গোলযোগগুলি। মানে বিপাক মানে কি? বিপাক মানে হচ্ছে এখানে হার্ট রেটকে বোঝায়। সেখানে হচ্ছে ঠিকঠাক যদি খাদ্য মানে হচ্ছে শোষিত না হয়, ঠিকঠাক এনার্জি না পায়, সবকিছু হচ্ছে বিপাকের সাথে জড়িত। তাহলে কোন অংশগুলি বিপাকের উপর নির্ভর করে না? অবশ্যই হবে হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়। ঠিক আছে, মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে কিন্তু হার্টের ডিজিজ, যকৃতের ডিজিজ, অগ্নাশয়ের ডিজিজ, ঠিক আছে, এই তিনটের ওপরই নির্ভর করতে পারে, বা তিনটের অ্যাকচুয়ালি মানে বিপাকের ওপর এই তিনটেই এখানে উদাহরণের মধ্যে হবে। পেশি কখনোই বিপাকের সঙ্গে যুক্ত নয়। নিম্নলিখিত, এটা হচ্ছে 39, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? কোনগুলোতে হবে না? অবশ্যই হচ্ছে দুটো হবে এখানে, কানহা এবং হচ্ছে বান্ধবগড়। ভিতরকণিকা আমরা জানি কি, ভিতরকণিকা হচ্ছে কুমির সংরক্ষণ, তাই তো? যে কুমির সংরক্ষণের জন্য উড়িষ্যার ভিতরকণিকা বিখ্যাত, আর জলদাপাড়া হচ্ছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। তাহলে কানহা এবং বান্ধবগড় দুটো ন্যাশনাল পার্কই আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। এই দুটোর জন্য এটার অ্যান্সার হবে এখানে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ চালু হয়েছে। আচ্ছা, 40টা কি অ্যান্সার হবে? 40টা হচ্ছে কোন জোড়াটি সঠিক? এক নেত্র দৃষ্টি হচ্ছে ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মানুষ। ঠিক আছে, উল্টোটা কখনোই নয়, আমাদের এক নেত্র দৃষ্টি নয় আর দ্বিনেত্র দৃষ্টি কখনোই হচ্ছে ঘোড়া নয়, তাই তো? এক নেত্র দৃষ্টি বা মোনো অকুলার যে ভিশন সেটা হচ্ছে হর্স, আর বাইনোকুলার ভিশন হচ্ছে ম্যান। তাহলে 40-এর যেটা অপশন হবে সি এবং ডি। নেক্সট আমরা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমরা চলে আসব। ফিজিক্যাল সায়েন্সে আসার আগে এখানেও তাই, ফিজিক্যাল সায়েন্সের যে প্রথমের যে অ্যান্সারগুলো আমাদের মানে অপশন যেগুলো আছে, অপশন যেগুলো হবে, একটি করে অপশন আমাদের ঠিক হবে, আর অবশ্যই হচ্ছে একটা করে তার প্রত্যেকেরই নেগেটিভ মার্কিং আছে।
ঠিক আছে, এখানে কি দেখব, প্রথম কি আছে, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে। জারণ কোথায় হয়? জারণ হচ্ছে যেখানে ইলেকট্রন এসে যেখানে যুক্ত হবে। তাহলে কোথায় জারণ হবে? অ্যানোড তড়িৎ দ্বারা হবে, কারণ অ্যানোড তড়িৎ দ্বার মানে হচ্ছে এরকম হয়, এরকম পজিটিভ চার্জের হবে। তো সেখানে এসে কে আসবে? সেখানে ইলেকট্রন আসবে নেগেটিভ চার্জে, তাহলে সেটা হবে অ্যানোড, অ্যান্সার হবে। নেক্সট আমরা বলছে যে একটি স্বাস্থ্য সেবিকা, এসব গল্প বলেছে, জাস্ট শুধু এখানে কোশ্চেনটা কি বলতে চেয়েছে যে 4.5 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি মানে সেলসিয়াস স্কেলে কত বৃদ্ধি? ভীষণ সোজা এটা। কারণটা কি? এখানে আমরা কি জানি যে সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি মানে হচ্ছে ফারেনহাইট স্কেলের 180 ডিগ্রি, বা এটি উল্টো করে যদি লিখি 180 মানে হচ্ছে একদম এরকম ভাবে, যদি কোনো সূত্র না মনে রেখে যদি এইভাবে যদি করি, 180 ডিগ্রির মানে বৃদ্ধি মানে হচ্ছে মানে ফারেনহাইট স্কেলে, সেলসিয়াস স্কেলে হচ্ছে 100 ডিগ্রি, কারণ ওটা হচ্ছে 0 থেকে 100, এটা আমরা জানি 32 থেকে 212, তাহলে এটা হচ্ছে 180 ডিফারেন্স, এটা হচ্ছে 100 ডিফারেন্স। তাহলে একদম পাতি ঐকিক নিয়ম, 1 হলে কি হবে? 100/180। আর এখানে কত বলেছে? 4.5 বলেছে। 4.5 হলে 100 গণিত 4.5 ডিভাইডেড বাই 180 সমান কত হবে? অবশ্যই হচ্ছে 2.5 অ্যান্সার হবে, তাই তো? তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে 42 নম্বরেরটা। নেক্সট আমরা দেখছি 43 এরটা। 43 এর কি হবে? 43 এর ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এটা একটা, যে আমাদের পর্যায় সারণীর প্রশ্ন এটা, যে উপর থেকে নিচের দিকে যত আমরা নামবো তত কি হয়? বিজারণ শক্তি বা বিজারণ ক্ষমতা তত হচ্ছে বাড়ে। ঠিক আছে, তাহলে বিজারণ ক্ষমতার তাহলে ক্রমটি তাহলে কি হবে? আমরা কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাই তো? এরকম দেখেছিলাম তো, যে ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তার নিচে থাকে আয়োডিন। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি বিজারণ ক্ষমতা কার হবে? আয়োডিনের। আর সব থেকে কম বিজারণ ক্ষমতা কার হবে? ফ্লোরিনের। তাহলে সেটা কোথায় আছে? অপশন সি তে সেটা আছে, মানে 43 এরটা অ্যান্সার হবে অপশন সি। 44 এরটা কি হবে? এটা একটা সিম্পল একটা ইনফরমেটিভ প্রশ্ন, মুখস্থ থাকলে বা পড়া থাকলে পারা যাবে, যেটা হচ্ছে যে লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র কোন ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? এটা হবে ম্যাগনেসিয়াম। এমজি মানে ম্যাগনেসিয়াম যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে ফ্রি হাইড্রোজেন গ্যাস সেক্ষেত্রে হচ্ছে উৎপাদিত হয়। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা দেখছি হচ্ছে এটা একটা ভোল্টেজ আর কারেন্টের একটা গ্রাফ, যেখানে আমরা দেখছি হচ্ছে ভোল্টেজ আছে হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে মানে কারেন্ট আছে। এখন এই ক্ষেত্রে মানে কি গ্রাফটা থেকে কি বোঝা যাচ্ছে দেখি না, আমরা যখন ওহমের গ্রাফ দেখেছিলাম তখন কি দেখবো? ওহমের গ্রাফ হচ্ছে একদম এরকম স্ট্রেট লাইন। তাহলে এটা তার মানে ওহমের গ্রাফ নয়, তাই এটা ওহমীয় পরিবাহী হবে না। তড়িৎ বিশ্লেষ্য ধাতব পরিবাহী এই গ্রাফ দেখে কোনো কিছুই বোঝা যায় না। তাহলে অবশ্যই তাহলে এখান থেকে একটা সোজা অ্যান্সার বেরিয়ে আসছে, এটা হচ্ছে একটা অওহমীয় পরিবাহী, কারণ ওহমীয় হলে এরকম একটা স্ট্রেট একটা গ্রাফ হতো। ঠিক আছে, 46 যে কোশ্চেনটা আছে কি আছে? ডিন্যাচুরড স্পিরিট। কোনটাকে ডিন্যাচুরড স্পিরিট বলে? ঠিক আছে, মানে ডিন্যাচুরড স্পিরিট অ্যাকচুয়ালি কি থাকে? ইথাইল অ্যালকোহলের সাথে থাকবে হচ্ছে মিথাইল অ্যালকোহল থাকে, মানে মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহলের যে মিশ্রণ তাকেই আমরা বলি হচ্ছে ডিন্যাচুরড স্পিরিট। তাহলে এখানে ইথাইল অ্যালকোহলের সাথে তাহলে কি থাকবে? প্রধান উপাদান হিসাবে মিথাইল অ্যালকোহল থাকবে। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা আসছি ইভি এককটি কোন রাশির জন্য ব্যবহৃত হয়? বেশ, ইভি যদি আমরা না জানি, এগুলো তো জানি যে বিভব মানে হচ্ছে সেটা হচ্ছে কি, মানে হচ্ছে এটা ভোল্ট, তাই তো? কার্য মানে হচ্ছে সেটা জুল, ক্ষমতা মানে সেটা হচ্ছে ওয়াট। তাহলে ডাব্লিউ জে ভি এখানে কোনোটার সঙ্গে আমরা যেহেতু হচ্ছে না, তাহলে ইলেকট্রন ভোল্ট বা এটা হচ্ছে কিসের রাশি? এটা হচ্ছে আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জির একক হচ্ছে ইভি। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জির একক হচ্ছে ইভি। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা আসছি 48
48 এরটা ভীষণ সোজা, একটা জিনিস দেখে এটা অ্যান্সার করা যায়, আমি বাকি কিচ্ছু দেখার দরকার নেই আমার। 1 মোল অ্যামোনিয়া মানে কত? নাইট্রোজেন মানে হচ্ছে কত? 14। আর হাইড্রোজেন এখানে কটা আছে? এক এক করে 3টে হাইড্রোজেন আছে, অর্থাৎ হচ্ছে 17 গ্রাম হচ্ছে। তার মানে 1 মোল NH3 মানে অবশ্যই 17 হবে। যেখানে একটু লক্ষ্য করলে দেখবেন একের সঙ্গে একমাত্র সি এখানেই মিলছে, এখানে দিয়েছে ডি, এখানে দিয়েছে বি। কোনোদিনই সম্ভব নয় একটা জিনিস দেখে এখানে অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে অপশন এটা অ্যান্সার হবে 48 এর ক্ষেত্রে। ঠিক আছে, মানে এখানে বাংলা ভার্সনটা আছে, যাও যে 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে মানে একের সঙ্গে যেহেতু সিটা হচ্ছে মিশবে, তাই এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 49 এরটা আমরা দেখব, একটি বস্তুকণা তড়িৎ গতি লাভ করে, কোন সময় এটা তড়িৎ গতি লাভ করবে? 49 এরটা তাহলে কি হবে না, যখন, আচ্ছা এগুলো যদি দেখি যে কোনো কার্যকর বল ক্রিয়া না হয়, তাহলে কখনো ত্বরণ হবে? কখনো হবে না, মানে সিটা এমনিই কেটে যাচ্ছে। আচ্ছা, যখন একটি প্রতিমিত বল ওর ওপর ক্রিয়া করে, প্রতিমিত বল মানে কি? প্রতিমিত বল মানে এই ধরুন কোনো একটা বস্তু রাখা আছে, প্রতিমিত বল মানে হচ্ছে একটা বল এইদিকে ক্রিয়া করছে আর একটি বল এইদিকে ক্রিয়া করছে। তাই দুটো বল যদি দুদিক থেকে ক্রিয়া করে, বস্তুটির কোনো ত্বরণ হবে? কখনো হবে না। তাহলে অপশন বিটাও কেটে গেল। তাহলে কি হবে? যখন এটি অপ্রতিমিত বল যখন ওর ওপর ক্রিয়া করবে, তাহলে 49 এরটা অ্যান্সার হবে অপশন এ। 50টা আমরা চলে আসছি, যে কোনো একটি বস্তুকে যদি 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্বের সাইজ হবে কি রকম? বস্তু সাপেক্ষে ক্ষুদ্র হবে না বিবর্ধিত বড় হয়ে যাবে? মন্তব্য করা সম্ভব নয়, না সমান সাইজের হবে? যদি আমরা ব্যাপারটা একটু দেখি, এটা হচ্ছে যদি একটা এরকম, যদি একটা লেন্স যদি একটা এরকম থাকে, অবতল দর্পণ বলেছে, তাহলে অবতল দর্পণ হচ্ছে আমরা একটু এরকম এঁকে নিই। এটার হচ্ছে কি বলেছে? ফোকাস লেন্থ হচ্ছে কত? ফোকাস লেন্থ হচ্ছে বলেছে কত? 10 হচ্ছে ফোকাস লেন্থ। তাহলে এর যেটা ছেদিত অংশটা হবে এই জায়গাটায়, ঠিক 20-তে। তাহলে 20 জায়গাতে যদি এরকম 20 সেন্টিমিটার দূরত্বে যদি একটা বস্তুকে রাখা হয়, তাহলে অবশ্যই তার সমান সাইজের একটা আমরা বস্তুর সাইজ পাবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? 50-এরটা অপশন সি এরটা হবে, যে বস্তুর সাইজের সমান আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা কত? পানীয় জলের অনুমোদনযোগ্য পিএইচ, এটা একটু জেনারেল নলেজের কোশ্চেন। এটা হচ্ছে মোটামুটি ভাবে 6.5 থেকে 8.5 এর মধ্যে রাখা হয়। ঠিক আছে, 6 থেকে 8 হলে সেটা বেশি অ্যাসিডিক হয়ে যাবে, 7.5 থেকে 9.5 হলে সেটা হচ্ছে আরো মানে বেশি বেসিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে অপশন বি এরটা অ্যান্সার হবে। ঠিক আছে, যে পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হচ্ছে 6.5 টু 8.5। নেক্সট আমরা বলছে যে একটি অনুভূমিক মেঝের ওপর যদি 50 কিলোগ্রামের ভর ব্লক রাখা আছে, ব্লকটির ক্রিয়াশীল প্রতিক্রিয়া কি হবে? যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা জি বলে দেওয়া আছে 10 মিটার স্কয়ার। অনুভূমিক মেঝের ওপর যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া বলের সূত্র কি হয় না, সে যতটা পরিমাণ তার আর কি মেঝের ওপর সে ভর প্রয়োগ করছে, মানে 50 ইন্টু হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা জি, অর্থাৎ হচ্ছে তার একক হবে অবশ্যই নিউটন, যেহেতু বলের, তাহলে 500 নিউটন এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এরকম অঙ্ক করানো হয়েছে। তাহলে 52 এরটা তাহলে অ্যান্সার হবে কি? সি, 500 নিউটন। নেক্সট আমরা দেখি নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? তাহলে হিলিয়ামের আগে একটু ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। হিলিয়ামের ইলেকট্রন মানে হচ্ছে, হিলিয়ামের ইলেকট্রন কত সংখ্যায়? 2।
তাই তো? হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। এখন লিথিয়ামের ইলেকট্রন যদি আমরা দেখি, লিথিয়ামের নরমাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। এখান থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? Li প্লাস বলবো। তাহলে Li মানে লিথিয়াম, এই লিথিয়ামটার যে ইলেকট্রন বিন্যাস অবশ্যই হচ্ছে কার মতো হবে? হিলিয়ামের মতো হবে। ঠিক আছে, তাহলে অপশন এ অ্যান্সার হবে। এটা একটা ইনফরমেটিভ 54 এরটা। ভিনিগার হলো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ হচ্ছে 5 to 8%। ঠিক আছে, খুবই কম এখানে থাকে, 5 to 8%। একটা ইনফরমেটিভ প্রশ্ন। নিচের প্রদত্ত কোনটি 1A অর্থাৎ অ্যাম্পিয়ার বা কারেন্টকে প্রকাশ করে? তার মানে কি? কতটা কুলম, মানে কুলম বাই সময় মানে সেকেন্ড, তাই তো? তাহলে কোনটা হবে? কুলম বাই সেকেন্ড যদি আমরা করি তার মানে সি এস টু দি পাওয়ার -1। তার মানে অপশন ডি এরটা অ্যান্সার হবে। 56 কি বলেছে? কোন গাড়ি 5 মিটার পার স্কয়ার ত্বরণ সহ গতিশীল, সঙ্গে একটি অনুরূপ গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে কত? কি হবে এটা 56 এরটা? এটা যেহেতু আর একটা মাস অ্যাড হচ্ছে, তাহলে একটা গাড়ির গতি যদি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ত্বরণ সহ সে গতিশীল হয়, যেহেতু আর একটা মাস তার মধ্যে যেহেতু অ্যাটাচ হচ্ছে, তাহলে সেখানে কিন্তু সেটা হাফ হয়ে যাবে, অর্থাৎ 5/2 হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ হবে। নেক্সট আমরা আসছি হচ্ছে লিন তাপের মাত্রীয় সংকেত। লিন তাপের মাত্রীয় সংকেত আমরা কি করে আমরা করতে পারি? লিন তাপের মাত্রীয় সংকেত, লিন তাপ মানে কি? লিন তাপ মানে হচ্ছে তাপ বাই ভর, তাই তো? তাপকে আমরা কি কার্য দিয়ে প্রকাশ করতে পারি? তাহলে তাপকে যদি আমরা কার্যের আকারে প্রকাশ করলে তাহলে কি হবে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বলতে পারি। আর ভর মানে হচ্ছে এম, তাহলে এটাই হচ্ছে লিন তাপের ফর্মুলা। তাহলে এম এম যদি আমার কেটে যায় তাহলে পড়ে রইল কি? এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 তাহলে কি হবে? অবশ্যই এটা। ঠিক আছে, তাহলে লিন তাপের মাত্রীয় সংকেত হচ্ছে এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। বেশ, তার মানে 57 এরটা অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এখানে দেখি 58 এরটা কি বলা হচ্ছে? আলফা পার্টিকেল এখান থেকে বেরিয়ে গেছে, তাই তো? এখান থেকে একটা আলফা কণা নির্গত হয়েছে। আলফা কণা নির্গত হওয়া মানে কি? আলফা কণা নির্গত হওয়া মানে হচ্ছে ভর সংখ্যা 4 কমবে, আর মানে পারমাণবিক ক্রমাঙ্কর জায়গাটা 2 কমবে। তাহলে দেখে নি, এখান থেকে 2 মাইনাস করা হয় তাহলে হবে 90। তাহলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হবে কত? তাহলে এটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 234। তাহলে দেখে নি 234 আর 90, ভীষণ সোজা প্রশ্ন এটা। বেশ, শব্দ তরঙ্গ এক প্রকার, এটাও একটা ইনফরমেটিভ প্রশ্ন। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে, এটা আমরা জানি। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য এবং স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে 59 এরটা অ্যান্সার হচ্ছে অপশন বি, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে, আর এখানে 60টা আছে কি? যে 100 ওয়াটের ক্ষমতা সম্পন্ন কোনো একটা বাল্ব 1 মিনিট ধরে জ্বলেছে। 1 মিনিট ধরে জ্বলা মানে কি? 60 সেকেন্ড ধরে জ্বলেছে। তাহলে 100 মানে 100 ওয়াট মানে 1 সেকেন্ডে 100 ওয়াট শক্তি ব্যয় হয়েছে। তাহলে 60 সেকেন্ডে কতটা হবে? তাহলে 60 ইন্টু 100 মানে তার মানে কত হবে? 6000 জুল, অর্থাৎ হচ্ছে 6 কিলো জুল বলতে পারি। এবার কোশ্চেনের মধ্যে একটা মডিফিকেশন করেছে, মানে এটা মানে হয়তো জেনে বুঝেই করেছে বা না জেনে করেছে। আমরা এতদিন দেখতাম যে 55 মানে 56 থেকে 60 অবধি যে কোশ্চেন আমাদের থাকে সেটা হচ্ছে 2 মার্কস ক্যারি করছে ঠিকই, কিন্তু সেখানে 1 এর বেশি অ্যান্সার কারেক্ট হয়।
এবারে কিন্তু সেটা করেনি। এবারে এখানে স্পষ্ট একদম লিখে দিয়েছে, হয়তো আপনারা প্রত্যেকেই পরীক্ষা হলে এটা লক্ষ্য করেছেন যে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট লিখে দিয়েছে। কিন্তু যদি কেউ দুটো অ্যান্সার করে আসেন সেক্ষেত্রে নেগেটিভ হবে না ঠিকই, কিন্তু কোনো পজিটিভও হবে না, কারণ হচ্ছে ওটা ভুল হিসাবে ওটাকে দেখা হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কস নেই কোনো, এই 56 থেকে যে 60 অব্দি আমরা দেখলাম, কিন্তু এখানে হচ্ছে কোশ্চেনের মার্কস প্রত্যেকটাতেই 2 করে ছিল। বুঝতে পারা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে অ্যান্সার কি, আপনারা চটপট একটু মিলিয়ে নেবেন যে কার কত অ্যান্সার হচ্ছে বা কার কত নাম্বারিং হচ্ছে, সেটা তাহলে সেখান থেকে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।